তো পরীক্ষার খাতায় যখন তুমি দাগ দিয়ে নিচ্ছ, দাগ দিয়ে নেওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা যখন অ্যান্সারটি লিখি, তখন হয়তো লিখতেছি যে এই যে 2 নম্বর, আহ, 2 নম্বর এর 2 নম্বর এর তোমার কি ক এর উত্তর বা খ এর উত্তর, আমরা তো এরকমই তো লিখবো নাকি? জি স্যার। 2 নম্বর এর ক এর উত্তর, ক এর উত্তর। তো লিখে দিয়ে এই যে টানটা দিলে, এই টানটা অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বলে দিই যে সাইন পেন দিয়ে দাও, একটু মোটা করে দাও। আসলে আমি একটা থিম তোমাকে দেখাচ্ছি এই জায়গাতে। মনে করো তুমি কালো কলম দিয়ে দিবা, এটা অন্য কোনো কালার দেওয়ার দরকার নেই, এই যে এরকম। জি স্যার, আমার কাছে কালো কলমটা স্ট্যান্ডার্ড মনে হয়। হ্যাঁ, অন্য ডবল। কালার দেওয়ারই দরকার নেই, এই যে এরকম করবা, মানে একটু ডাবল করে দিও, দেখো অনেক জি সুন্দর স্যার, দেখা জি যায়। স্যার, সেম এই কাজটা আমি করি, কালো কলমই ভালো, কালো কলম দিয়ে করি। হ্যাঁ, কালো কলম দিয়ে এরকম একটু কারণ ডাবল একে তো করে হচ্ছে দিও। ওর কালিনে কনফিউশন আছে। জি স্যার, এভাবে হ্যাঁ ডাবল হ্যাঁ, দাগই দিই আমি। ঠিক আছে, ডাবল দাগ দিও, অনেক সুন্দর দেখা যাবে। জি এবং স্যার। তোমার খাতাটা যদি সত্যি আগে দেয় এবং তোমার যদি হাতে সময় থাকে, তুমি প্রয়োজনে এইটা তো এরকম একটা স্টাইল করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এই যে জি এই যে স্যার। দেখো, এই যে এই যে মানে এটা যেভাবে আহ, মানে তোমার তবে স্যার, ভালো এটাতে মনে লাগে। হয় অতটা সম্ভব না। হ্যাঁ, এটা না, আমি আমি বলতেছি করতে হবে এমন না, কিন্তু এটা জি যেহেতু স্যার, মানে অনেক বড়, করতে তো পারো। এটা জি তো স্যার, এটা তো এটাই তো। অনেকগুলো তো। আর অ্যাসাইনমেন্টের বেলায় আমি এই সিস্টেমটা দেখাইছিলাম, ছেলেমেয়েরা এটা প্রায় ম্যাক্সিমামই ফলো করছিল, যে অনেক সুন্দর দেখাচ্ছে ও। আমি অ্যাসাইনমেন্টে যে এরকম হয়। তারপর যখন তুমি আরেকটা যখন সে করলো দেখো, অনেকে যে ইয়েতে স্যারখানে ঘর করে, তার সাথে কিন্তু এই 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 ঘরটাই কিন্তু বেশি আকর্ষণীয় লাগে। জি স্যার। এই যে এটা জি স্যার, কথাটা ঠিক। দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, হ্যাঁ। এটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। তো তুমি এই উত্তরের ক্ষেত্রে নিচে এই টানটা দিবা। ওকে, জি স্যার, অবশ্যই। হুম। আচ্ছা। দিয়ে তুমি যথারীতি যখন অ্যান্সারটি লিখলা, ধরো এটা কালো দিয়ে আমি দেখাচ্ছি, প্রথম লাইনটা একটু গ্যাপে দিয়ে এটা শুরু করলাম, মানে এটা প্যারা করার ক্ষেত্রে তোমার উপকার হবে। দ্বিতীয় লাইন, সাপোজ তোমার খুব কম লাইনের মধ্যে অ্যান্সার হয়েছে, হয়তো এই পর্যন্তই শেষ। তারপরে তুমি আবার তোমার যথারীতি হয়তো 2 নম্বর প্রশ্নেরই 2 নম্বর 2 নম্বর এর ওই 2 নম্বর এর খ এর উত্তর। ঠিক আছে, এভাবে তুমি হয়তো খ এর উত্তর এটি হয়তো লিখলে, লিখে আবারও নিচে টান আবার দিচ্ছ ওরকম দুইটা এরকম। দাগ। জি হ্যাঁ, স্যার। এরকম দিচ্ছ। তো দেওয়ার পরে এখানে তোমার হলো ফার্স্ট যে অংশটা থাকবে সেটা হলো কি, জ্ঞানমূলক। যেমন তোমাকে হয়তো বলা হলো যে 5 জুল কাজ বলতে কি বোঝায়, তাহলে তুমি প্রথমে আগে আহ কাজের সংজ্ঞাটা দাও। তাহলে কাজের সংজ্ঞাটা হলো তোমার এখানে জ্ঞান, যে কাজ কাকে বলে তুমি লিখে দিলে। তো কাজ কাকে বলে যখন তুমি এটা সংজ্ঞাটা যখন তুমি এখানে লিখলে, তখন এই লেখাটা কিন্তু তোমার কি, জ্ঞান। অনুধাবনে গিয়ে তুমি দেখতেছো যে ওই, তখন ওই 5 জুল কাজ বলতে আসলে কি হ্যাঁ, হ্যাঁ। বোঝায় সেটা তুমি একটু পরের আর একটা প্যারা করলে। জি সেই স্যার, প্যারাতে তুমি সেটাতে হচ্ছে ব্যাখ্যা দিলে ব্যাখ্যা যে করলাম। হ্যাঁ, 1 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ এইভাবে হয়, এভাবে লিখে দিলে। ওকে, যাতে করে তোমার ওই কাজের পরিমাণটা 5 জুলই হয়, অর্থাৎ W = Fs, এই থিমটা যেন থাকে, যে আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি, 1 মিটার সরণ হয়েছে, তাহলে কাজ হবে কত, 5 জুল। অথবা 1 নিউটন বল প্রয়োগ করেছি, সরণ হইলো কত, 5 মিটার সরণ 5 মিটার, তাহলে তাহলে হচ্ছে 1 জুল। জি স্যার। তাহলে তোমার কি হলো, আহ এই দুটো অংশ দেখার সাথে স্যার কিন্তু কোনোভাবে এখানে যেমন 1 দিয়ে ফেলবে, ঠিক তেমনি এখানেও তোমাকে 2 দিয়েই যাবে, কারণ এটা আর তখন নম্বর কাটার জায়গা থাকলো না। তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে। অনেকের দেখা যায় যে খ নম্বরে এসে বিশেষ করে 1 প্যারায় লেখে, সে 1 পাতা পড়া লিখছে, কিন্তু সে 1 প্যারায় লিখছে, সুতরাং স্যার কিন্তু পড়ে
এখানে নম্বর 1ও দিতে পারে 2ও দিতে পারে, দুইও বাট দিতে এরকম পারে, জি প্যারা স্যার। করে যখনই লিখবা তখন স্যার দেখবে যে না সে জ্ঞানমূলক অংশ লিখছে, সে কম্প্রিহেনসিভ বা অনুধাবনমূলক যে অংশটি আছে সেটি লিখছে, তখনই সে দুইটা অংশ পাবে। আর নলেজ এবং কম্প্রিহেনসিভ অংশ পাওয়ার অর্থ হচ্ছে সে তখন কিন্তু তোমার নম্বরটা ইনশাল্লাহ ফুল দিয়ে দুই দেবে। দিবে। আচ্ছা, জি স্যার। কারণ এখানে তো আমার আছে কি শুধু জ্ঞান, অর্থাৎ কাকে বলে। আচ্ছা, এখন আমি আম, এরপরে যেটা দেখবো সেটি হলো তোমার, ধরো পরের পৃষ্ঠায় আমরা চলে আসছি। তো পরের পৃষ্ঠাতে যথারীতি তুমি তো এভাবে দাগ দিয়ে নিচ্ছ যে আমার খাতার উপরের মার্জিন আমি দিয়ে নিলাম, দেন আমি সাইডের মার্জিনও দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে আমি এখন লিখবো কি যথারীতি কত নম্বর প্রশ্ন, 2 নম্বরই ধরলাম, যে 2 নম্বর এর তোমার কি গ এর উত্তর। তো এটা যখন লিখে ওই আগের মতোই তোমার নিচে 2 টান দেওয়ার পরে এখন দেখো নম্বরে আসে আমাদের যে বিষয়গুলো একটু খেয়াল করতে হবে সেটা হলো আমাদের কি কি ধরনগুলো এখানে আছে। যেমন ফার্স্ট আছে মনে করি বা ধরি, হ্যাঁ, মানে তোমার থেকে হয়তো কি চাওয়া হয়েছে, সাপোজ জি স্যার, চাওয়া হয়েছে সেটা সে তোমার চলকটা ধরে কর্মদক্ষতা নেব। কত। ঠিক আছে, তা আমি ধরে নিলাম যে এই ধরি প্রথমটা লিখলে যে দক্ষতা সমান ইটা। হ্যাঁ আমি মনে করি কর্মদক্ষতা সমান হলো ইটা, এটা লিখলে এখন সাইড তারপরে এই নোট। সাইড নোট হ্যাঁ, এটা এখানে লেখার দিয়ে। পরেই কিন্তু তোমার সাইড নোট। জি স্যার। সাইড নোটে গিয়ে তোমার কাজটি হলো এটাই যে দাও কি কি দেওয়া, সাপোজ হ্যাঁ, যে তথ্যগুলো ভর দেওয়া আছে, এম দেওয়া, মানগুলো তুমি দেওয়া আছে এখানে লিখলে সেগুলো। যে এখানে কি লিখবা উদ্দীপক থেকে পাই, হ্যাঁ। পাই কি ভর, ভর এম সমান, এখানে অবশ্যই বাংলা সহ লিখতে হবে। জি স্যার। ভর এম সমান হয়তো দেওয়া আছে, এইচ সমান দেওয়া আছে উচ্চতা, অভিকর্ষ হ্যাঁ। ত্বরণ জির মান দেওয়া থাক আর না থাক তুমি লিখলে 9.8 মিটার পার সেকেন্ড। জি স্যার। তারপরে হয়তো তোমাকে বলা হলো যে সময় লাগছে হয়তো এত সেকেন্ড বা এত মিনিট, সেটা ঠিক করলে দেন তুমি এখানে ডাব্লিউ সমান বের করলে। ওকে, হ্যাঁ, তারপরে ক্ষমতা P1 পি বের অর্থাৎ করলাম। ওই জি স্যার। ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে। হুম। হ্যাঁ, তারপরে তুমি এখান থেকে হয়তো তাহলে প্রথমে জি আগে স্যার, ডাব্লিউর এখানে মান বের। কার্যকর ক্ষমতা সমান কত সেটা বের করে নিলাম। হ্যাঁ, আমরা জানি ডাব্লিউ সমান কি হবে mgh, এটুকু জি লিখলে স্যার। তাহলে ক্ষমতা, কার্যকর ক্ষমতা P1 এমজিএইচ বাই সমান টি। হলো mgh না ভাগ স্যার, কত। কার্যকর ক্ষমতা P1 ধরছি। ও আচ্ছা। আচ্ছা হ্যাঁ স্যার, P1 যেটাই ধরছি আর তাহলে। ঠিক আছে, জি কার্যকর স্যার। ক্ষমতা না স্যার, আমি মনে P1। করছি P1 মনে হয় প্রদত্ত আচ্ছা, ক্ষমতা ধরা প্রদত্ত হচ্ছে, এই জন্য। ক্ষমতাও লেখা যেতে পারে, অসুবিধা নাই, আমি জাস্ট খালি বোঝানোর জন্য জি লিখতেছি। স্যার, আসলে এটা হ্যাঁ আসলে হ্যাঁ দরকার। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এটা হুম, ইউজুয়ালি কার্যকরটাকে আমরা P2 লিখি আর প্রদত্তটাকে P1 লিখি হয়তো জি এই স্যার। জন্য। টি আমি লিখলাম, দেন আমাদের আম, তোমার হলো ইটা সমান যে কর্মদক্ষতা P1, ইটা, এটা বের করে নিলাম। P1 বাই ওকে, P2 সেটা লিখলাম, লিখে। তো জি স্যার। এখানকার ক্ষেত্রে তাহলে হবে P2 কার্যকর স্যার, কত P1। P1 বাই P2। হ্যাঁ, হ্যাঁ P1 P1 বাই ভাগ P2 ইন্টু P2, ইয়েস, 100%। গুণন হলো 100%। ধরে আমি অঙ্কটা শেষ করে ফেললাম। জি তার স্যার। মানে আমার এখানে যে কাজটি ঘটলো সেটি হলো আমি যে ফার্স্ট সূত্রটি লিখেছি এই সূত্রটি লেখার জন্য আমি পাবো 1 নম্বর। আচ্ছা। আমি ক্যালকুলেশন করে রেজাল্টটা নিয়ে আসছি সেজন্য পাবো 1 নম্বর। হুম। আর আমার এখানে 1 নম্বর এই অনুধাবনমূলক, এই মোট মিলে হবে 3 নম্বর। এখন এই প্রশ্নটি যদি আমার ইয়ে আকারে আসে, মানে উচ্চতর দক্ষতা আকারে আসে, হুম। সাপোজ বলা হবে যে দুইটি মোটরের মধ্যে কোন মোটরটি আমাদের জন্য লাভজনক হবে, তখন আমরা সুবিধাজনক, দেখবো হ্যাঁ। যে কার কর্মদক্ষতা বেশি অথবা কম, এটা হ্যাঁ। আমরা যাচাই করব। দেন আমরা হয়তো নিচে ডিসিশন দিয়ে দিলাম যে প্রথম মোটরটির কর্মদক্ষতা বেশি, সুতরাং এটি ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী হবে। এই যে নিচের যে ডিসিশনটা আমরা দিচ্ছি এটি হলো হায়ার অ্যাপ্লিকেশন। আমাদের এই যে প্রথমে সূত্র লিখছি এটি জ্ঞান, নলেজ, এটি হলো হুম, কম্প্রেহেনসিভ অথবা আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এটি অনুধাবনমূলক অংশ। অনুধাবন। আর আর এটি হলো তোমার অ্যাপ্লিকেশন অর্থাৎ হলো তোমার প্রয়োগমূলক অংশ।
আর নিচে যখন আমি ব্যাখ্যা লিখতেছি যে এটার ঘটনা এরকম, এটা হলো হায়ার এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, উচ্চতর দক্ষতা। এটাই হলো কিন্তু উচ্চতর স্যার এখানে দক্ষতা। একটা কথা হচ্ছে, অনেক সময় আমি আবার 4 নম্বরটা শুরু করি এভাবে যে আমি কোন স্ট্র্যাটেজিতে কাজটা করতে যাচ্ছি সেটা মোটামুটি, যেমন ধরা যাক স্যার এখানে আমি হয়তো লিখতাম যে মানে শুরু করতাম এভাবে যে উদ্দীপকে যে এই দুটি মোটর দেওয়া আছে আর কি, এই দুটির কর্মদক্ষতার মধ্যে যেটির কর্মদক্ষতা বেশি সেটির আহ ব্যবহার করা বেশি লাভজনক হবে। এরপরে আমি হয়তো বের করতাম যে না 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 না, কোনটা ওটা বেশি ওই সিদ্ধান্ত কর্মদক্ষ। আগে দেওয়া হবে না। আচ্ছা। ওইটা এখন বিষয়টি হলো কি, তোমার কাজটি করার পরে তুমি হুম। এটা লিখতে পারো আগে যে আমরা দেখবো যে কোনটির কর্মদক্ষতা বেশি। তুমি এটা হয়তো বলে তারপরে কাজটা শুরু করতে পারো, বাট আমার মনে হয় এগুলোর এগুলো আগে শুরুতেই না করে, কারণ শুরুতে হয় কি, তুমি ভাষাটা হয়তো লিখছো একভাবে, কিন্তু কোনো স্যার হয়তো ভাববে যে এই অঙ্কই করেনি আগে সিদ্ধান্ত লিখছে, তখন তার মনটা কিন্তু আরেক দিকে ঘুরে যেতে পারে। জি স্যার। সবাই যেটা দেখতে অভ্যস্ত সেটা হলো কি, সবাই আগে সমস্যা দেখবে তারপরে শেষে দেখবে হ্যাঁ। সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে তুমি করবা কি, প্রচলিত ভাবে যদি দুইটি এরকম মোটরের মধ্যে তুলনা অঙ্ক আসে, তাহলে তুমি ফার্স্ট ফার্স্ট সেম মোটরের এভাবে লিখে নিচে খালি ব্যাখ্যাটা লিখতে হবে ইয়েস, তাহলে ফার্স্ট হয়ে তুমি যাচ্ছে। লিখবা যে উদ্দীপকে দেওয়া আছে যা যা সেই ধরে হুম। উদ্দীপক অনুসারে ফার্স্ট মোটরের ক্ষেত্রে কি হলো সেটা লিখবে। দেন জি আবার স্যার। উদ্দীপক অনুসারে সেকেন্ড মোটরের ক্ষেত্রে কি হচ্ছে সেটা লিখবে। তারপরে তুমি ব্যাখ্যায় আসো যে হ্যাঁ, উপরের যেটার উপরের কর্মদক্ষতা বেশি এটার উপরের গাণিতিক কর্মদক্ষতা কম আলোচনায়, ওইটা। উপরের গাণিতিক বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে, ভাষাটা এরকমই দিবা, গাণিতিক বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মোটরের তুলনায় দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি, সুতরাং দ্বিতীয় মোটরটি ব্যবহার করা আমাদের জন্য লাভজনক হবে। এখন তুমি যখন প্রথমেই লিখে দিতে যে কোনটা লাভজনক হবে, এটা হলে এই হবে, আমার মনে হয় এটি আর জি স্যার, এটা তখন অবশ্য ঠিক যে মানে যেটা দেখে দেখে মানুষজন অভ্যস্ত সেটা দেখতে বেশি পছন্দ ইয়েস, করবে। এই তো বুঝছো জি স্যার, এই ব্যাপারটা। কথাটা খুবই হ্যাঁ, যুক্তিসঙ্গত। তো এটা আমার মনে হয় এভাবে করে যে তুমি দেখো ম্যাক্সিমাম নোট গুলোতেও কিন্তু এভাবেই হ্যাঁ। প্রশ্ন ইয়ে করা আছে, এবং সেটাই দিবা। তবে অ্যান্সার করার সময় এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা সবকিছু ঠিকঠাক মতো লিখছি কিনা। হুম। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যেটা কমন মিস্টেক হয় সেটা হলো তারা অঙ্ক শেষে একক লেখে না, এটা একটা ভুল। 2 নম্বর হলো আচ্ছা। এগুলো যেমন এম, ভর, ভর এম, উচ্চতা এইচ, এটা লেখে না। 3 নম্বর হলো তোমার এগুলো লিখছে কিন্তু একক লেখেনি। আর সবচেয়ে বড় ভুল যেটা বলবো যে সবকিছু মানে একটা ছেলে মেয়ের সব ভবিষ্যৎ লেখা শেষ করে দেয়, সেটি হলো কাটাকাটি। তুমি জি স্যার। যতই ভালো অ্যান্সার করো, কাটাকাটি হলো মানে তুমি মনে মনে ভাববা যে তোমার নম্বর কমলো। কাজে খুবই সাবধান, এটা খেয়াল করতে হবে যে আমার লেখা 2 লাইন কম হোক, কিন্তু কাটাকাটি করা যাবে না। হুম। সুতরাং মানসিক ভাবে তুমি আগেই সেভাবে একটা প্রিপারেশন নেবে। আমি আমি বিশ্বাস করি ফিজিক্সে মাত্র এই দুটো অ্যান্সার করার জন্য সর্বোচ্চ সময় লাগবে 20-40 মিনিট। জি স্যার। ঠিক আছে, এখন এর মধ্যে অঙ্ক ভেদে হ্যাঁ, এটা আসলে কোনো অঙ্ক কোনো অঙ্ক, ভেদে। কোনো কোনো অঙ্কে হয়তো একটু সময় 5-10 মিনিট বেশি লাগতে পারে, এটা আমি অস্বীকার করছি যেমন না, স্যার ওই যে কিন্তু এটা হচ্ছে যে আর্দ্রতা আর্দ্রতা মিতির যে অঙ্কগুলো, গ্যাসের গতিতত্ত্ব যাবে বলে, হ্যাঁ ওই হ্যাঁ, ওই অঙ্কগুলো যে অনেক বড়। তোমার শিশিরাঙ্ক বের করা কোথায় নিয়ে, কোথায় সুবিধা বেশি হ্যাঁ হবে বা কোথায় আরাম গ্লেইসারের পাওয়া যাবে। থিম গুলো ব্যবহার করা, জি করে স্যার। তুমি হয়তো উম, ওই যে কোন স্থান অধিক স্বস্তিদায়ক, কোন স্থানে কাপড় হ্যাঁ। আগে শুকাবে, ঠিক আছে, হ্যাঁ জি স্যার, ওই কোন অঙ্কগুলো স্থানে অনেক বড় তুমি হয়। ফ্যানের বাতাসটা ভালো মতো খেতে পারবা। জি স্যার। ঠিক আছে, মাঝে মাঝে এরকমও দেওয়া থাকে তো যে কোন স্থানটা স্বস্তিদায়ক, এর নানান ভাবে ভাষাগুলো দেওয়া থাকে আর হ্যাঁ। কি। তো জি সেখানে স্যার। আমাদের অঙ্কগুলোতে অনেকগুলো লাইন লিখতে হয়, কম্বিনেশন করতে হয়, অবশ্যই এখানে একটু সময় বেশি লাগবে। তা আমি মনে করি যে কোনো ফ্যাক্টর না আসলে। আমাকে যদি কেউ অ্যাট এ গ্লান্স বলে যে স্যার আমি খুবই কম পড়ে আমি অ্যান্সারটি করতে চাই, তাহলে আমি বলবো ভেক্টর অধ্যায়ে গিয়ে তুমি এই নৌকা নদীর অঙ্কগুলো একটু দেখো, আর ভেক্টর ভেক্টর গুণন ক্রস গুণনের যে অঙ্কগুলো আছে, যে কয়টা অঙ্ক আছে সেটা দেখো, সেটা যে যে নিয়মেরই হোক, ভেক্টর গুণন ক্রস জি গুণন আছে স্যার। কিনা। হ্যাঁ। তারপরে তুমি চলে যাও আহ যদি বল অধ্যায় থেকে তুমি একটু দেখতে চাও তাহলে ব্যাংকিং এর অঙ্কটা দেখো, আর কৌণিকের অঙ্কগুলো দেখো, তার জি সাথে স্যার, সো জড়তার অঙ্ক। অধ্যায়টাই আমার কাছে বেশ ভালো লাগতেছে, ওটা ঠিক মনে আছে, হচ্ছে বেশ ভালো জড়তার করা হয়েছে। অঙ্কগুলো দেখো, ব্যাস শেষ ঝামেলা। জি স্যার। তারপর তুমি চলে যাও, যদি মনে করো কাজ ক্ষমতা শক্তি থেকে আমি একটু বেছে বেছে করব, তাহলে ওই যে হেলানো তল বরাবর ওঠা নামা, আর নামার সময় ঘর্ষণ বলকে বিবেচনায় নেওয়া,
ঠিক আছে, এই অঙ্কটা সবচেয়ে বেশি। আর পর্যাবৃত্তর সাথে তোমার কমন ভাবে ওই যে সরলদোলকের থিমটা, কারণ সরলদোলকের থিমটা তুমি জি এমন স্যার। ভাবে পড়ো যে ওটা যেন পর্যাবৃত্ত তো হয় আমার এখানেও হয়, তাহলে আমার জি স্যার, কাজটা এই জন্য কিন্তু ওই আমি দিক থেকে। চতুর্থ অধ্যায় আর হচ্ছে পর্যাবৃত্তে একসাথে পড়ছি, সরি হ্যাঁ চতুর্থ হ্যাঁ না, হ্যাঁ, ওটা পঞ্চম আর একসাথে। আমিও একসাথে। তো তোমাকে পড়ানোর সময় কিন্তু খেয়াল করছো কি, আমি জি কিন্তু ওই স্যার, মূল দুটো বই থেকে কম্বাইন করে একটাই পড়াইছি। পড়াছি। জি স্যার। এবং ওটা পড়ানোর সময় কিন্তু আমি বাকিও রাখছিলাম, যে বললাম যে না এটা আমি হ্যাঁ। একবারই তোমাকে করে দেবো। জি স্যার, মনে তো আছে, এই পরে তো ওই কয়েকদিন অবশেষ আগে। অংশটা ইনশাল্লাহ একই ভাবে এইরকম। আর উম, মানে দশম অধ্যায় থেকে কেউ যদি মানে ঝঞ্ঝাট এড়িয়ে যদি অ্যান্সার করতে চায়, তাহলে আমি বলবো ফার্স্ট চয়েস অবশ্যই তাকে ওই আবহাওয়া সংক্রান্ত অঙ্কগুলোর দিকেই নজর দিতে হবে। জি স্যার। আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, গ্লেইশারের থিম গুলো ব্যবহার করে। হ্যাঁ। আমি মনে করি যে এরকম কিছু কিছু বাসা অংশগুলো করে গেলেও তার ইনশাল্লাহ ফুল কমন হবে, কোনো সমস্যা হওয়ার কথা না। জি স্যার। তো মানে তুমি আল্লাহ রহমতে কোনো রকম মানব মনের মধ্যে শঙ্কা রাখো না, খালি একটা জিনিসই খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা, যে নৈবেত্তিক আমাকে 25টা নৈবেত্তিক পড়তে হবে, দেন 12টা অ্যান্সার করতে হবে। জি তাহলে স্যার। এখন আমি তোমাকে এখানে একটু টিপস দিচ্ছি, হুম। তুমি কি আসলেই 25টা পড়বে? আমি বলবো যে না, 25টা পড়ার দরকার হবে না। আবার কেন দরকার হবে না? কারণ তুমি প্রথমটা দেখলে হচ্ছে না, বাত দ্বিতীয়টা দেখলে হচ্ছে না, বাত তৃতীয় দেখিচ্ছ হ্যাঁ এটা পারবো। ঠিক আছে, এইরকম পারাগুলোই তোমার অন্তত 25টার মধ্যে দেখবা 8 থেকে 10টা হবেই, গ্যারান্টি, এটা ওয়ারেন্টি না। ইনশাল্লাহ তোমার যে পর্যন্ত বেজ হয়েছে, আল্লাহ রহমতে আল্লাহ রহম করলে তুমি দেখবা যে তোমার এই 10-12টা, ইভেন 15টা পর্যন্ত তোমার এমনি কমন জি হবে, স্যার, মানে দেখতে দেখে এরকমই মনে হয় সাধারণত পারবো। হয় যে দেখা যায় যে একেবারে দেখেই হচ্ছে ওই 9টা 8টা হয়েছে, বাকি হ্যাঁ 3টা এখন একটু অঙ্ক টঙ্ক হ্যাঁ, করতে হয় বা এখন ইয়ে করতে এখন হয়। প্রশ্ন হলো যে জ্ঞান অনুধাবন থেকে তোমার যখন এই 8-10টা হয়ে যাচ্ছে, তখন ওই পরের 3-4টে বা 2-3টের জন্য যদি অঙ্ক দেখো, তাহলে অঙ্ক দেখার সময় তুমি করবা কি, যে সিঙ্গেল অঙ্ক আছে, সিঙ্গেল অঙ্ক পদ্ধতি ছোট 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 সূত্র জি দেয়। স্যার। জি স্যার, মানে কোনো উদ্দীপক টুদ্দীপক নাই, ওগুলা কিছু হ্যাঁ, ঝামেলা নাই। এই তো বা খুব হচ্ছে ফাইন বহুপদী ফাইন সমাপ্তি পয়েন্ট, সূচক না, খুব খালি হচ্ছে। সুন্দর পয়েন্ট তুমি বুঝতে পারছো। উদ্দীপক জি ছাড়া স্যার। ছোট ছোট অঙ্ক আসে, হুম। উদ্দীপকে বড় অঙ্ক আসে। কারণ জি স্যার। উদ্দীপকটা হলো তোমার ওটা হায়ার অ্যাপ্লিকেশন। শোনো, উদ্দীপক দিয়ে যখন প্রশ্ন সেট আপ করা হয়, তখন আমাদের ট্রেনিং এর সময় এটা শিখাই দিছে, যে উদ্দীপকের সেট আপ করার সময় ওনারা 4 প্রকার প্রশ্ন সেট করতে বলে। প্রথম প্রশ্ন জ্ঞান, দ্বিতীয় প্রশ্ন অনুধাবন, তৃতীয় প্রশ্ন প্রয়োগ, চতুর্থ প্রশ্ন হবে হায়ার অ্যাপ্লিকেশন, মানে ওটা একটু বিস্তৃত। তা আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে তুমি প্রথমত ওই উদ্দীপক থেকে অ্যান্সার করো না। দ্বিতীয়ত তুমি যদি উদ্দীপক থেকে করো, তাহলে ঠান্ডা মাথায় তুমি উদ্দীপকটা পড়ে নে, দেখবা প্রথম একটা একটা বা দুটোর মধ্যে অ্যান্সারটা করবা, কারণ প্রথম প্রশ্নগুলো আচ্ছা। সহজ হয়। ঠিক আছে, জি তা স্যার। আমার মনে হয় তোমার উদ্দীপক পর্যন্ত যাওয়াই লাগবে না, আল্লাহ রহমতে তোমার জ্ঞান অনুধাবন থেকে 8-10টা হয়ে যাবে। আর অঙ্ক একটু সহজ থেকে 2-3টার মধ্যেই ইনশাল্লাহ 12টা মিল হয়ে গেলে আলহামদুলিল্লাহ, ওটা না আর জি স্যার। চিন্তা করবা না। খুব মানে আমি কিন্তু ওই অর্থে বললাম যে তোমাকে 25টা হয়তো ইনশাল্লাহ পড়তে হবে না। জি স্যার। তুমি এটি খুবই মানে ইফেক্টিভলি ইনশাল্লাহ কাজগুলো এভাবে মেনটেন করো। আর আদার সাইড গুলো নিয়ে পড়াশোনার আজকে আর কোনো প্রবলেম আছে কি বিশেষ? স্যার, একটা ছোট্ট একটা সমস্যা একটু একটা জায়গায় বের হয়েছে। হ্যাঁ, একটু মুখে বলো যদি। জি স্যার। হ্যাঁ, হুম, সেটা হচ্ছে যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে। এটার সংজ্ঞার এখানে এরা সংজ্ঞা দিচ্ছে, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের পর বস্তুসমূহ আলাদা থাকে, সেই সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তো স্যার, এই যে সংঘর্ষের পর বস্তুসমূহ আলাদা থাকে, এইটা তো আসলে স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা হিসেবে আমি আসলে জানতাম না। মানে আমি তো শুধু জানতাম যে শুধু গতিশক্তি সংরক্ষিত হয়, মানে ভরবেগ তো সংরক্ষিত হয়, সাথে গতিশক্তিও সংরক্ষিত হয়, হ্যাঁ, তখন সেটা মানে স্থিতিস্থাপক। সকল সংঘর্ষেই সাধারণত ভরবেগ সংরক্ষিত হয়, জি স্যার। বাট কিন্তু সকল সংঘর্ষে গতিশক্তি, গতিশক্তি হ্যাঁ, সংরক্ষিত হয় না। গতিশক্তিটা সকল সংঘর্ষে সংরক্ষিত হয় না, একমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষেই এই গতিশক্তি সংরক্ষিত জি হয়। স্যার। জি এখন স্যার। প্রশ্ন হলো যে বস্তুদ্বয় আলাদা থাকে, এটি একটা বাড়তি কথা লেখা হয়েছে, কিন্তু কথাটা সঠিক, জি স্যার। ভুল না। কি কারণে, যে মনে করো গ্যাসের একটি কণা তার দেয়ালের সাথে সংঘর্ষ লাগছে, অথবা গ্যাসের ধরো হাইড্রোজেনের কণা নাইট্রোজেনের সাথে সংঘর্ষ হচ্ছে, হুম। হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের
সংঘর্ষ হওয়ার সাথে সাথেই এটি পরস্পর যে বেগে আসতেছিল সেই বেগে উল্টো দিকে চলে যাবে। তো এরা তো সংঘর্ষের পর তো এক জায়গায় থাকতেছে না, তো আলাদাই হয়ে যাচ্ছে, কারণ এরা তো বিপরীত দিকে উল্টো বেগ নিয়ে আসতেছে, সেম বেগ নিয়ে। সে কারণের জন্য এরা সংঘর্ষের পর অবশ্যই বস্তুতই আলাদা থাকবে, কারণ এক জায়গায় মিলিত। কারণ দেখো আমরা কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু দুইটা সংঘর্ষ পাইছি, একটা হলো বস্তুদ্বয় সংঘর্ষ হওয়ার পর আলাদা হয়ে যায়, আর একটা হ্যাঁ সংঘর্ষ হয় হলো যে বস্তুদ্বয় একত্রিত হয়ে একই সাথে চলতে শুরু একই করে। সাথে চলতে থাকে। সেটা কোথায় হয়? যখন দুইটা বস্তু পরস্পরের বিপরীত দিক থেকে আসে, অথবা এর মধ্যে একটি বস্তু যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে বা হ্যাঁ স্থির মানে থাকে, স্থির থাকে একটা। তাহলে পিছন থেকে বা সামনে থেকে আসা গাড়ি ওই স্থির থাকা গাড়িকে বা স্থির থাকা বস্তুকে ধাক্কা দিয়ে নিয়ে চলতে শুরু করে। জি স্যার। এটাই তো সিচুয়েশন, তাই না? হ্যাঁ কিন্তু হ্যাঁ। স্থিতিস্থাপক সংঘর্ষে কখনোই এই ধরনের ঘটনা ঘটবে না। স্থিতিস্থাপক সংঘর্ষে ও যার সাথেই সংঘর্ষ করুক, সংঘর্ষ মানে অনেকটা টাচ মোমেন্টের আসার সাথে সাথেই সে এটা বিপরীত দিকে ছোটা শুরু করবে। আচ্ছা। জি স্যার। বিষয়টা অনেকটা এরকম। হুম। তো বলো, আর কোনো প্রশ্ন আছে? না স্যার, এই একটাই সমস্যা বের হয়েছে আপাতত, মানে আচ্ছা, তাহলে আমি সামনে। ওভারঅল পুরো বিষয়টা একবার রিভিউ করি। তোমার যথারীতি কালকের পরীক্ষার জন্য আম, রাতের বেলায় তোমার মানে এই পরীক্ষা সংক্রান্ত যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেটা আমি একটু রিভিউ করে দিচ্ছি। সেটি হলো অবশ্যই তুমি MX100 ক্যালকুলেটর মনে হয় তোমার বাসায় হয়তো আছে, সেটি নিও। জি স্যার। তুমি আর ছবি দিছিলে, ওটা আমি আমার কাছে কনফিউজিং, কারণ হয়তো স্যারেরা নাও ধরতে পারে, বাট একটা আশঙ্কা আছে, কারণ ওই ফাংশন গুলোতে অনেক কিছু সেভ করে নিয়ে যাওয়া যায়, যে কারণের জন্য স্যারেরা আচ্ছা। কিন্তু ওই MS100 এর বাইরের গুলো সাপোর্ট করে না। এটি চেকিং হলে তুমি ঝামেলায় পড়বা, চেকিং না হলে হয়তো নাও ধরতে পারে, কিন্তু আমি যেটা সেটাই তোমাকে বলবো, যে তুমি সরকারি নিয়ম অনুসরণ করেই MS100 নিয়ে যাও। 100 তুমি সব কাজই করতে পারবা, সুতরাং হুম। অযথাই কেন এই ঝামেলা বা ঝুঁকি নিতে যাবা। আর দ্বিতীয় অপশন হলো যে ক্যালকুলেটর, স্কেল থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র নেওয়া দরকার। স্কেল কিন্তু মনে হয় সরকারিভাবে লোহার স্কেলকে এখন তারা নিরুৎসাহিত করছে এটা। তো সেক্ষেত্রে তুমি ওই জি স্যার, মানে আমার কাছে অবশ্য সব ধরনের স্কেলই আছে। না, রবারের স্কেল, স্টিলের স্কেল, প্লাস্টিকের স্কেল, হ্যাঁ যে কোনো একটা। প্লাস্টিকেরটাই মনে হয়, যাই হোক প্লাস্টিক বা রাবার যেটাই তোমার চয়েসেবল হয় সেটাই নিয়ে জি যেও। স্যার। স্টিলটা ইউজ না করাই ভালো হবে। আর দ্বিতীয়ত মানে মূল কথা হলো পরীক্ষা কারণ আমার আমার এটা অনেক দেখা আছে যে ওখানে যাওয়ার পরে অনেকে হাফিতে হাই রে, আমি না ক্যালকুলেটর আনিনি। এখন ফিজিক্স বা অঙ্কের দিন যদি ক্যালকুলেটর না নিয়ে যায়, সে বারে বারে আরেকজন থেকে ক্যালকুলেটর চাওয়া কিন্তু একটা বিশাল ঝামেলার জি ব্যাপার। স্যার, এটা আসলে একটা সমস্যা, হ্যাঁ, খুবই সুতরাং সমস্যা। তুমি রাতের বেলাতেই এগুলো সব মানে একেবারে আহ ঠিক করে রাখো, এবং প্রয়োজন হলে রাত্রে একটু কষ্ট করে একটা লিস্ট লিখে রাখো। যাওয়ার সময় ওই লিস্টটা ধরে একটু চেক করে দেখবা যে আমি সবকিছু নিচ্ছি কিনা। জি স্যার। হুম। লিস্টে তোমার সিরিয়ালি অন্তত 4-5টা জিনিসকে একবার প্রথম সিরিয়ালে রাখো, যে আমার হলো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম থেকে শুরু করে মানে তোমার প্রয়োজনীয় কলম, মানে কলম হলেই হবে না, যেটাতে তুমি লিখো সেই প্রয়োজনীয় কলম অবশ্যই অবশ্যই অন্তত 3 কপি নিবা। 2 কপি তোমার রিজার্ভে থাকবে, 1 কপি লিখবা। আর স্কেল থেকে শুরু করে তোমার জি স্যার। ক্যালকুলেটর, এগুলো সমস্ত কিছু একটা লিস্ট করে লিখে রাখো। যাওয়ার সময় লিস্টটা শুধু মিলাই নেবে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা। আর হালকা কিছু টাকা কাছে রাখো, মানে চলাচলের জন্য। আসলে সবসময় বাবা মার সাথে থাকে না, অনেক কিছু টাকার প্রয়োজন জি হতেই স্যার। পারে, সেটুকু মানে টাকা কাছে রাখো। আর খুব খেয়াল করো যে হাতের কাছে মানে সাদা কাগজও যেন তোমার কাছে যেন না থাকে। তুমি হয়তো হুম। মনে করবে যে আমি তো সাদা পেপারস নিয়েছি, সাদা পেপারসও কিন্তু আইনত নিষিদ্ধ এটি। জি স্যার। হুম। আর পরীক্ষা দেওয়ার সময় এটি খেয়াল করবা যে তোমার আশেপাশে কোনো কাগজের টুকরা বা কোনো কিছু পড়লে তুমি সাবধানতার সহিত তুলে যদি ফেলে দিতে পারো ভালো, তবে সবচেয়ে ভালো হয় যে সাবধানতার সহিত তুমি এটি আম, যাই হল গার্ড থাকে তাকে জানানো, যে স্যার দেখেন এগুলো হুম। এটা কে ফেলে দিছে বা কে পড়ে আছে আমি জানি না, আপনি এগুলো জি একটু স্যার। সরানোর ব্যবস্থা নেন প্লিজ। তখন তো ওনারা কর্তৃপক্ষের মাধ্যমে সরাই নেবে। আর তুমি হাত দিয়ে ধরতে গেলে হবে কি, যারা তোমাকে জি স্যার, মানে আমিও ইনভলভ হয়ে যাচ্ছি তখন। ইয়েস ইনভলভ হয়ে যাচ্ছ। তো এই কারণের জন্য তোমার ওখানে, তবে তোমাকে সতর্ক এইটুকু হতে হবে, তোমাকে মানে অভিযোগটা করতে হবে, স্যার এটা দেখেন এখানে জি এটা কে স্যার। ফেলছে জি আমি স্যার, জানি না। অবশ্যই।
আমি এটা জানি না, তুমি তুমি এই অভিযোগটা করলে তুমি সৎ থাকবা আর কি। তো যাই জি হোক, স্যার। আল্লাহর কাছে দোয়া করি যেন এই ধরনের কোনো পরিস্থিতির মুখে আমি যারা মনে করি তুমি বা তোমার মতো তারা সৎভাবে পরীক্ষা দেবে, তাদের কাউকে যেন পড়তে না হয়, এটি দোয়া করি। কারণ এটি খুবই একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। অন্যজন পাপ করে, এই পাপের সাজা আর একজন ভোগ করে। হুম হুম। এটা খুবই একটা খারাপ দিক আর কি। তো সার্বিকভাবে আমি মনে করি পড়াশোনা লেখা আর ইনকেস কোনো কারণে যদি তোমার এরকম মনে হয় যে স্যার প্রশ্ন কমনই নাই, তাহলে কি করবো? আমি হ্যাঁ, একটু প্রশ্ন তোমাকে করি, দেখি এটার আনসারটা কি হয়। সেটা কিসের ক্ষেত্রে? সৃজনশীলের ক্ষেত্রে? হলো মনে করি সৃজনশীলের ক্ষেত্রে, নৈবেত্তিকের কথাই বলেছি না, নৈবেত্তিকে ইনশাল্লাহ অনেক অপশন পাওয়া যাবে। তার মানে এটার মানে দাঁড়াচ্ছে যে কোনো একটা প্রশ্ন হয়তো আমার 100% কমন নাই, হয়তো বা কিন্তু 90% আছে, মানে ঘ নাম্বারটা হয়তো লিখতে 100 পারবো ভাগ না। কমন হবে না, আমি বলি কমন হবে না এই রকম অপশন ইনশাল্লাহ আসবেই না। এক, জি স্যার। কারণ হলো যে তুমি শুধু একমাত্র স্টুডেন্ট না, তোমার মতো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং তাদের কমন ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এরপরেও ইনকেস তুমি মানে অনেকে হয় কি, প্রথমে 2-3টা প্রশ্ন দেখে যদি দেখে যে কমন নাই, মাথা জ্ঞান হারায় ফেলে। তার এটা মাথায় নেই যে পরের গুলো একটু দেখি তো কি আছে। জি আমি স্যার। কিন্তু কথাটা এই অর্থে বলতেছি, মানে প্রথম পৃষ্ঠায় হয়তো 2টা থেকে 3টা প্রশ্ন থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বুঝতে তো পারছি। এখন ও দেখেই দেখতেছে স্যার কমন নাই, তো কমন নাই মানে সে আমার মাথা ভয় ঘুরে পেয়ে গেছে। গেছে, তার মানে ভাবতেছে অপর পৃষ্ঠায় আবার হ্যাঁ, কমন এই যে আছে। আমি কি, নাই মনে হয় দেখি হ্যাঁ, আমি। এটা যেন না হারাইও, তুমি মাথায় জি রাখো স্যার। যে অবশ্যই সরকার আমাদের এমন কোনো কোশ্চেন দেবে না যে কোশ্চেনে আমাদের এত কষ্ট হবে। সুতরাং আমি ঠান্ডা মাথায় চিন্তা করলে আমার 8টার মধ্যে আমার কমন ইনশাল্লাহ 2, 2, 3, 4টা আমাদের হোসেই। আমি খালি একটু বুদ্ধি খাটে আমাকে লিখতে হবে। আর সবশেষ উপায় হলো এটি যে তুমি প্রশ্নের সাইড নোট লেখো, দেন মাথার মধ্যে একটু চিন্তা করো, সূত্র এমনিও এসে যাবে, সূত্র আসবে, মান জি স্যার, বসাও। এটা একটা সত্যি কথা যে সাইড নোটটা লেখার পর পরই বোঝা যায় কোন সূত্রটা বসাতে হবে। ইয়েস, সাইড নোট লেখার আগে আওয়াজ অথায় মানে টেনশন করলে দেখবে যে তোমার তখন মানে ভালো জিনিসও হারিয়ে যাবে মনের থেকে। জি স্যার, আসলেই এটা তাই হয়। এই এটা সাইড নোটের পরিস্থিতিগুলো একটা এই মাথায় ম্যাজিক্যাল রাখো। গুণ। জি আর স্যার। আম, নৈবেত্তিক নৈবেত্তিকের যখন ওই যে তুমি অ্যান্সার শিট ফিল আপ করবে, তখন একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু অ্যান্সারটা সিরিয়ালি হচ্ছে না। হুম। সুতরাং তুমি 10-এর অ্যান্সার করলে সে 10টি তুমি পূরণ করিচ্ছ কিনা এটা একটু জি খুবই, স্যার, অবশ্যই। তুমি কলমটা ওখানে রাখে একটু চিন্তা করবে আমি কি 10-এর এটাই পূরণ করেছি না অন্য কোটা পূরণ করেছি। এই না ভুলগুলো স্যার, এটা কিন্তু অবশ্য এখন, আমার হচ্ছে যখন 25টার মধ্যে 25টাই দেয়া লাগতো, তখন এই অভ্যাসটা ছিল যে একেবারে মানে নাম্বার দেখে নাম্বার বসানো, মানে হ্যাঁ, একবার নাম্বারটা কোশ্চেনে দেখে নেওয়া কনফার্ম যে হয়ে কত নাম্বার। বসাবা। এবং আমার বিশ্বাস যে তোমার সারা বছর তুমি আমার কাছে যতগুলো এরকম নৈবেদ্যিক প্র্যাকটিস করছো, এটার দক্ষতা অলরেডি তোমার ইনশাল্লাহ অনেকটাই হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সেটি আরো ভালো উনি হতে সাহায্য করেন। তো ঠিক আছে, আমার মনে হয় আর তোমার উল্লেখযোগ্য তো তেমন কোনো কথা নেই। না স্যার। আর তো ঠিক আছে, আর আমরা কথা না বাড়াই, আল্লাহ রহমতে। তো পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা আমাদের সবারই সবার জন্য থাকবে যে পরীক্ষাটি যেন যারা সৎভাবে দিচ্ছে, আল্লাহ তাদের সৎভাবে এবং ভালোভাবে এটি পরীক্ষা দেওয়ার তৌফিক দেখ। আর কাল নির্বিঘ্নে তোমার পরীক্ষাটি হোক, এই দোয়াটি রেখে আমি আজকে পড়াটি শেষ করছি এবং প্রত্যাশা করছি যে কালকে খুব ভালো নিউজ ইনশাল্লাহ পাবো। তো ঠিক আছে, ভালো জি থাকো। স্যার, দোয়া রাখবেন। আচ্ছা, আচ্ছা স্যার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।